স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রঞ্জন শুভ্র। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হতে যাচ্ছে এবং মানিক মিয়া অ্যাভিনিউয়ের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই আমার সাথে আমি দেখতে পাচ্ছি আমার সাথে তিনজন যুক্ত রয়েছেন। আমি শুরুতেই যদি যাই মিজান আহমেদ, আপনার কাছে মিজান আহমেদ, আমরা যেটি দেখছি যে সকাল থেকেই সারা দেশ থেকে নেতাকর্মীরা আসছেন, তারা যুক্ত হচ্ছেন অনুষ্ঠানে। কি বলছেন তারা সব মিলিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠান যে স্থল সেখানকার খবর আপনার কাছে শুরুতে একটু জেনে নিতে চাই মিজান। যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, আসলে সারা দেশ থেকেই কিন্তু সবাই আসছেন এবং তাদের মিছিল খন্ড খন্ড মিছিল কিন্তু আজকে মিলিত হচ্ছে এই মানিক মিয়া এভিনিউর পাদদেশে। এবং এমন একটি সময়ে যখন এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ, এই যে জাতীয় নাগরিক কমিটি, কি করে এই জাতীয় নাগরিক কমিটি নামটি বাছাই হলো তা আপনার মাধ্যমে দর্শককে জানাতে চাই। 5 ফেব্রুয়ারি থেকেই কিন্তু অনলাইনে এবং সশরীরে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির নেতারা কিন্তু যোগাযোগ করে এবং সারা দেশের মানুষের মতামতের ভিত্তিতে প্রায় 2 লাখ মানুষ কিন্তু অনলাইন এবং সশরীরে তাদের মতামত যে বাংলাদেশ নাগরিক কমিটি নামে তারা একটি রাজনৈতিক নতুন দল হিসেবে প্রত্যাশা করে। কিন্তু বাংলাদেশ নাগরিক কমিটিকে যদি ইংরেজি ফর্মে দাঁড় করানো হয়, সেক্ষেত্রে অনেকে আবার এটা বিএনপির সাথে গুলিয়ে ফেলতে পারেন। সেক্ষেত্রে পরবর্তীতে শেষ মুহূর্তে এসে কিন্তু এটা জাতীয় নাগরিক কমিটি হয় এবং সেই জাতীয় নাগরিক কমিটির আনুষ্ঠানিক যে ঘোষণা, সে আনুষ্ঠানিক ঘোষণা কিছুক্ষণ পরই আসবে। এখানে কিন্তু বেশ দর্শনার্থীরা রয়েছেন, এখানে রয়েছেন শহীদ পরিবারের স্বজনরা, এখানে রয়েছেন যারা বিভিন্ন জেলায় প্রান্তে বাংলাদেশের এই যে আন্দোলন হয়েছিল জুলাই আগস্টের, যে আন্দোলনে আমরা দেখেছি অদম্য সাহস নিয়ে তপ্ত বুলেটের সামনে শিক্ষার্থীরা দাঁড়িয়েছিলেন, সেই আন্দোলনকে যারা সংগঠিত করেছেন তারা এখানে এসেছেন। তাদের সাথে একটু কথা বলতে চাই। আমাদের সাথে রয়েছেন একজন শিক্ষাবিদ, যিনি এসেছেন রাজশাহী থেকে। আমরা একটু তার কাছ থেকে জানতে চাবো যে এই যে আপনি যে আজকে এসেছেন, আপনার এই যে জাতীয় নাগরিক কমিটির কাছে আপনার প্রত্যাশা কি? আপনি মনে করেন আগামী বাংলাদেশের যে চলমান রাজনীতি, সেই রাজনীতিতে কেমন প্রভাব ফেলতে পারে এই যুবকদের এই যে আজকের এই যাত্রা? আপনাকে ধন্যবাদ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের যে তরুণ সমাজ, শিক্ষার্থী প্রজন্ম, যারা জুলাই এবং আগস্টে রক্তে রাজপথ ভাসিয়েছে এবং তারই মধ্য দিয়ে আমাদের অবরুদ্ধ যে স্বাধীনতা, সেই স্বাধীনতাকে গণভবন থেকে পুনরুদ্ধার করে জাতির কাছে ফেরত দিয়েছে যারা, নিশ্চয়ই তারা রাজনীতিতে দারুণ একটি কল্যাণমুখী, মানবিক, ন্যায়ভিত্তিক, জ্ঞানভিত্তিক, সুশাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা নিশ্চিতপূর্বক একটি দারুণ ভূমিকা রাখতে তারা সক্ষম হবে। এবং চলমান যে সকল রাজনৈতিক দল আছে, আওয়ামী লীগ যেহেতু ভয়ানক দুঃশাসন, নৃশংসতা চালিয়ে দেশ থেকে এখন পলাতক, এখন অন্যান্য যে সকল বড় দল আছে তাদের উপরে দারুণ একটি প্রভাব সৃষ্টি করতে সক্ষম হবে আমাদের তরুণদের এই নতুন রাজনৈতিক দল, এই ঐতিহাসিক দিন, এটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে ডিবিসিকে সময় দেওয়ার জন্য। উনি যেমনটি বলছিলেন যে পুরনো যে রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে রয়েছে তাদের উপর ব্যাপক প্রভাব ফেলতে পারবে তরুণদের এই নতুন সংগঠন। আমরাও প্রত্যাশা করি যে সামনের দিনে তরুণরা গুণগত পরিবর্তন আনবে বাংলাদেশের চলমান যে রাজনৈতিক ধারা চলছে। সামনে আপনার মাধ্যমে দর্শকদের আরো অনেক তথ্য জানাবো। ফিরে যাচ্ছি স্টুডিওতে শুভ্র আপনার কাছে। ধন্যবাদ আপনাকে মিজান। আমি দেখতে পাচ্ছি আমার সাথে সহকর্মী দাউদ খান এবং মনিরুল সোহাগ, তারাও যুক্ত হয়েছেন। দাউদ, আপনার কাছে এবার একটু যেতে চাই। আমরা শুনছিলাম একজন রাজশাহী থেকে আসা, যিনি আসলে এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসেছেন, ছাত্র জনতার যে পার্টি হতে যাচ্ছে সেখানে এসেছেন, তার প্রতিক্রিয়া শুনছিলাম। আপনার কাছে আমি একটু জানতে চাই, যারা আমন্ত্রিত অতিথি তারা আসলে কারা কারা এসেছেন এবং এর বাইরে যেসব ছাত্র জনতা এসেছে তারা আসলে কি বলছেন, কি প্রত্যাশা, নতুন রাজনীতি হাজির করতে যাচ্ছে এই দল, সেই ব্যাপারে তাদের কি মতামত, সেটিও একটু জানতে চাই। এটার সময় দেওয়া রয়েছে, অর্থাৎ জুলাই গণঅভ্যুত্থানে যে সকল শিক্ষার্থীরা নেতৃত্ব দিয়েছিলেন, সেই নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের নেতৃত্বেই আসলে আজকে নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং 3টা থেকে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবার কথা রয়েছে। যদিও বা এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, আপনি যে প্রশ্নটি করেছেন, যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তাদের মধ্য থেকে কিছু কিছু আসলে এখন আসতে শুরু করছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যে মূল মঞ্চটি রয়েছে সেখানে কিন্তু এখনও অনেকটা ফাঁকা পড়ে আছে, তবে অতিথি যারা রয়েছেন তারা কিন্তু এখন তাদের যে আসনগুলো রয়েছে সেগুলোতে তারা বসতে শুরু করছেন। এর পাশাপাশি বিভিন্ন জেলা থেকে এবং উপজেলা থেকে, এর পাশাপাশি বিভিন্ন যে বিভাগগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু শিক্ষার্থী প্রতিনিধিরা এখানে এসেছেন। যেহেতু আসলে 51টি দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে বা দেশের যে বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, প্রতিটি দলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এবং একই সাথে যে ইসলামী দলগুলো রয়েছে তাদেরকেও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা আসলেও যারা অতিথিরা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এখন এসে উপস্থিত হতে পারেনি, যেহেতু আজকে শুক্রবার ছিল। জুমার নামাজের পরপরই আমরা দেখতে পেয়েছি কিছু অতিথি এখানে আসতে শুরু করেছে। তবে বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন, বিশেষ করে বিএনপি থেকে শুরু করে জামায়াত থেকে শুরু করে, তাদের প্রতিনিধিদের কাউকে কিন্তু আমরা সেভাবে এখনো দেখিনি। হয়তোবা যেহেতু
3টা বাজে 4টার মধ্যে যারা শিক্ষার্থী প্রতিনিধি রয়েছেন কিংবা কমিটির যারা আয়োজকেরা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে 4টার মধ্যে আসলে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা এখানে আসতে শুরু করবেন। আরেকটি বিষয় যেটি প্রশ্ন করেছেন, আসলে যেহেতু অন্তর্বর্তী সরকার আসলে এখন দেশের শাসনভার তারা গ্রহণ করেছেন, সুতরাং সেই অন্তর্বর্তী সরকারের কোনো প্রতিনিধি এখানে আসবেন কিনা, যেহেতু তাদেরকেও আসলে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে, সুতরাং সেই বিষয়টি নিয়ে কিন্তু এখন স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। কারণ এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে কেন্দ্র করে কিন্তু কিংস পার্টির একটি আলোচনা বহুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছে। সুতরাং যেহেতু শিক্ষার্থী প্রতিনিধিরা এখন উপদেষ্টা পরিষদে 2 জন রয়েছেন, সুতরাং তারা যদি এখন এই অনুষ্ঠানে এসে অংশগ্রহণ করে তাহলে সেটি বিতর্কিত হবে কিনা সেই বিষয়টি নিয়ে যেহেতু প্রশ্নের সম্মুখীন হতে হবে, সুতরাং তাদের মধ্য থেকে আসলে কেউ এখানে আসবেন না বলে এতটুকু এখন পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে। তবে যদিও বা অনুষ্ঠানটি 3টা থেকে শুরু হবার কথা রয়েছে, আনুষ্ঠানিকভাবে এখনো শুরু হয়নি, শুরু হলে সেটি জানা যাবে। আর সকাল থেকে আমরা যারা শিক্ষার্থী প্রতিনিধি রয়েছেন তাদের সাথেও কথা বলছি, তারা বারবারই একটি কথা বলছেন যে একটি বৈষম্যহীন বাংলাদেশ, অর্থাৎ বৈষম্যহীন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য এই নতুন রাজনৈতিক দলের দরকার ছিল এবং এই দাবিটি তাদের দীর্ঘদিনের। অর্থাৎ যেহেতু জাতীয় সংসদ ভবনের সামনে আসলে আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটছে, তারা বলছেন যে বিগত অর্থাৎ স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত যারা সংসদে প্রতিনিধিত্ব করেছেন, যে সকল দল দেশের রাজনীতিতে শাসনভার গ্রহণ করেছেন কিংবা দেশ শাসন করেছেন, তাদের কেউই আসলে সংসদের জনপ্রতিনিধি হিসেবে জনমানুষের যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারেনি, যে কারণে যারা ছাত্র প্রতিনিধি রয়েছেন অর্থাৎ আজকের এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে তারা দেশের মানুষকে একটি বৈষম্যহীন একটি দেশ উপহার দিতে পারবেন এবং একই সাথে দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য শিক্ষার্থী প্রতিনিধিদের দরকার আছে। সুতরাং এই রাজনৈতিক দলের মধ্য দিয়ে সাধারণ মানুষ এই আকাঙ্ক্ষা পূরণ হবে সেটি তারা আশা করছেন। তো সব মিলিয়ে বলা যায় এখন শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং আমাদের আরেক সহকর্মী রয়েছেন মনিরুল সোহাগ, তার ওই পাশটিতে আমরা দেখতে পেয়েছি অনেক শিক্ষার্থীরা এসে অবস্থান গ্রহণ করেছেন, বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল সহকারে আসছেন। সুতরাং মনিরুল সোহাগ বলতে পারবেন যে আসলে শিক্ষার্থী প্রতিনিধিরা কত এসেছেন ওই পাশটিতে। দাউদ, আপনাকে ধন্যবাদ। জি, আমি একটু মনিরুল সোহাগের কাছে যেতে চাই। সোহাগ, আমরা শুনছিলাম 2 প্রান্ত থেকে আমাদের 2 সহকর্মীর কথা। আপনার কাছে একটু শিক্ষার্থী প্রতিনিধিদের যেই বক্তব্য সেটি একটু শুনে নিতে চাই। তারা আসলে নতুন বন্দোবস্ত বলতে আসলে কি বোঝাতে চাচ্ছেন? দেশের সব মানুষের যারা বৈষম্যহীন সমাজ চান তাদের আসলে ইচ্ছার প্রতিফলন থাকবে কিনা এই পার্টির কর্মকাণ্ডে বা আদর্শে? মনিরুল সোহাগ জানেন যে আসলে যে প্রশ্নটি আপনি করেছেন যে নতুন বন্দোবস্ত এবং যারা বঞ্চিত মানুষ তাদের আসলে অধিকার আদায়ের বিষয়টি থাকবে কিনা, সেই বার্তাটি নিয়েই কিন্তু আসলে নতুন এই দলটির যাত্রা শুরু হতে যাচ্ছে আজকে। তবে এই যাত্রাটি আসলে খুবই বলা যায় যে খুবই সহজ কোনো যাত্রা নয়। বাংলাদেশের আরও বিভিন্ন বড় ছোট বিভিন্ন ধরনের রাজনৈতিক দল আছে, বিভিন্ন শক্তির রাজনৈতিক দল আছে। সেই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি তাল মিলিয়ে এই নতুন রাজনৈতিক দল এটি আসলে কতখানি শক্তি সঞ্চয় করতে পারবে, অর্থাৎ তাদের সদস্য সংগ্রহের ক্ষেত্রে, সাধারণ মানুষের আস্থা অর্জনের ক্ষেত্রে, সাধারণ মানুষকে এই দলটিতে অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে, সেটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং সেই চ্যালেঞ্জটি আসলে কি কত বড় চ্যালেঞ্জ তৈরি হবে এবং সেটির একটি ধারণা কিন্তু কিছুটা আজকেও পাওয়া যেতে পারে। অর্থাৎ আজকে সাধারণ মানুষের যে উপস্থিতি এবং বঞ্চিত মানুষ যারা তাদের অধিকার চায় সেই মানুষের উপস্থিতি এবং সম্পৃক্ততা কতটুকু এই অনুষ্ঠান ঘিরে বা এই আত্মপ্রকাশ ঘিরে, সেটি কিন্তু একটি বড় বিষয় রয়েছে। তো সব মিলে আপনি আসলে মানিক মে এভিনিউর চিত্র দেখছেন, এটি আসলে সমাবেশ স্থল যেটি তার বাইরের চিত্র। সেখানে কিন্তু লোকজনের উপস্থিতি রয়েছেন, ছাত্র জনতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসেছেন, দূর দূরান্ত থেকে, ঢাকার বাইরে থেকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে লোকজন এসেছেন আজকে এই নতুন দলের আত্মপ্রকাশ উপলক্ষে এবং তারা এই সময়টির সাক্ষী হতে চান এবং এই নতুন এই রাজনৈতিক দলটির সাথে তারা রয়েছেন সেই বার্তাও তারা আসলে দিতে এসেছেন। তবে পাশাপাশি যে বিষয়টি রয়েছে আসলে নতুন এই দলটি যে সকল মানুষ অধিকার বঞ্চিত রয়েছে, যে নতুন বার্তা তাদেরকে দেওয়া হয়েছে এবং নতুন বন্দোবস্তের যে স্বপ্ন দেখানো হয়েছে সেটি আসলে সাধারণ মানুষকে কতটুকু আকৃষ্ট করতে পারে, সাধারণ মানুষের যে সমস্যাগুলো রয়েছে সেটি সমাধানের জন্য কতখানি কাজ করতে পারবে, সেই বিষয়ে আসলে তাদের গঠনতন্ত্র এবং এই দলের যে যাত্রা সেই যাত্রার উদ্দেশ্যে আসলে কি রয়েছে এবং সামনে তারা মানুষের জন্য আসলে কি ধরনের কাজ করবে সেই বিষয়গুলো যতটা পরিষ্কার করতে পারবে এবং সেটি যতটা গণমানুষের জন্য হবে ততটাই আসলে এই দলটি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারবে এবং তাদের আস্থা অর্জন করতে। আপনি জানেন যে আসলে সামনের দিনে এই রাজনৈতিক দলটি আরও শক্তিশালী একটি রাজনৈতিক দল এবং বড় রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য গণমানুষ এবং জনসাধারণ যারা রয়েছে তাদের আসলে যে উপস্থিতি, সমর্থন এবং তাদের অংশগ্রহণ সেটি কিন্তু সামনে প্রয়োজন রয়েছে। যারা এটির নেতৃত্বে রয়েছেন, যারা আজকের এই আয়োজন নিয়ে সামনে কাজ করছেন, তারা কিন্তু বলছেন সেই চেষ্টা তাদের রয়েছে এবং সাধারণ মানুষ, গণমানুষের যে আকাঙ্ক্ষা দীর্ঘদিনে, তাদের যে সকল মুক্তির বিষয় রয়েছে, যে জায়গাগুলোতে অধিকার বঞ্চিত রয়েছেন সেই জায়গাগুলো আসলে পূরণ করার প্রতিশ্রুতি কিন্তু তারা দিচ্ছেন। তবে আজকের এই অনুষ্ঠান ঘিরে আমন্ত্রিত অতিথি যারা
তাদের উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত কম দেখা যাচ্ছে। নিশ্চয়ই হয়তো কিছুক্ষণের মধ্যে আরও উপস্থিতি এটি বাড়বে, যেটি প্রত্যাশা করছেন এখানকার যারা রয়েছেন তারা। তবে সব মিলে আসলে যারা অংশগ্রহণকারী রয়েছেন, যারা সমর্থক রয়েছেন, যারা এই সাক্ষী হতে এসেছেন আজকের এই নতুন যাত্রার একটি রাজনৈতিক দলের, তারা আসলে চাচ্ছেন এবং বলছেন যে নতুন এই রাজনৈতিক দলটি যে প্রতিশ্রুতি দিয়ে মাঠে আসতে যাচ্ছে এরই মধ্যে, এবং অতীতে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে একটি বৈষম্যবিহীন বাংলাদেশ গড়া, সেই বিষয়ে আসলে তাদেরকে কঠোর অবস্থান এবং তাদের যে দিক নির্দেশনা, তাদের যে কর্মপরিকল্পনা, তাদের যে রাজনৈতিক ইচ্ছা, সদিচ্ছা এবং সাধারণ মানুষের জন্য কাজ করার যে পরিকল্পনা, সেই বিষয়গুলো কতটা পরিষ্কার করে তুলে ধরতে পারে বিশ্বাসযোগ্যভাবে এবং বাস্তবসম্মতভাবে, সেটির উপর আসলে নির্ভর করছে এই দলটির, নতুন যে দলটি যাত্রা শুরু করছে সেই যাত্রা আসলে কতটা সাধারণ মানুষের কাছে যে পৌঁছাতে পারবে এবং রাজনৈতিক অঙ্গনে আসলে কতটা শক্তি অর্জন করতে পারবে। আপনি জানেন যে সকল রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ সহ আরও 2-1টি রাজনৈতিক দল বাদে বাকি রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের আমন্ত্রণ জানানো হয়েছে। নিশ্চয়ই অনেকে হয়তো এখানে আসবেন এবং কূটনৈতিক সহ অন্যান্য বিভিন্ন শ্রেণী পেশার যে মানুষজন রয়েছেন তাদেরকেও কিন্তু এই আজকের এই আত্মপ্রকাশ উপলক্ষে আমন্ত্রণ জানানো রয়েছে। এবং জুলাই অভ্যুত্থানের যারা যোদ্ধা রয়েছেন তাদের অনেকেই কিন্তু এরই মধ্যে উপস্থিত হয়েছেন। ছাত্র জনতার মধ্যে সাধারণ মানুষ রয়েছেন, অনেক উৎসুক মানুষও রয়েছেন নতুন এই একটি পার্টির বা একটি দলের আত্মপ্রকাশ দেখার জন্য। তো সব মিলিয়ে আসলে আমরা মানিক মে এভিনিউতে রয়েছি, এখনো মূল আয়োজন সেটি এখনো শুরু হয়নি। সোহাগ একটু শুনতে চাই আপনাকে থামিয়ে, যেটি হচ্ছে যে মূল আনুষ্ঠানিকতার কথা যেটি বললেন অর্থাৎ আত্মপ্রকাশ, সেটি আসলে ঠিক কতক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে সেই ব্যাপারে কিছু জানতে পেরেছেন কিনা? বেলা গড়ানোর সাথে সাথে হয়তো আরো বাড়তে পারবে। তো এই ছিল মানিক মে এভিনিউ থেকে এই মুহূর্তের খবর। সংসদের সামনে, জাতীয় সংসদের সামনে জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ হতে যাচ্ছে এবং আমরা সকাল থেকেই সেখানকার খবর নিচ্ছি। নতুন বন্দোবস্তের কথা বলছেন, নতুন রাজনীতির কথা বলছেন, অর্থাৎ ছাত্র জনতা যেই অভ্যুত্থান করেছিল, যেই আকাঙ্ক্ষা নিয়ে বৈষম্যহীন সমাজ গড়া, যেখানে অন্যায় থাকবে না, যেখানে সকলেই সমান এবং সকলের অধিকার, অর্থাৎ একটি সুষ্ঠু গণতান্ত্রিক যেই বাংলাদেশ, তার স্বপ্ন দেখিয়ে আসলে নতুন পার্টি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এবং সেখানে নারীদের অংশগ্রহণ এবং সেই পার্টিতে নারীদের অবস্থান, সেগুলো নিয়ে প্রতিক্রিয়া জানাতে আমাদের সাথে সহকর্মী নূপুর মাহমুদ যুক্ত হচ্ছেন। নূপুর, আপনার কাছে একটু জানতে চাই, যেটি হচ্ছে যে আজকে যারা জমায়েত হচ্ছেন নেতাকর্মীরা, তাদের মধ্যে নারীর যেই অংশ সেটি আসলে বা অংশগ্রহণ সেটি কতটা দেখতে পাচ্ছেন, কি বলছেন তারা এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বা নতুন পার্টিতে, নতুন দলে তাদের আসলে কতটা অংশ থাকবে, অংশগ্রহণ থাকবে, সেটাও একটু শুনতে চাই। নূপুর। রঞ্জন, ধন্যবাদ আপনাকে। আপনি হয়তো বা আমার কাছে জানতে চেয়েছেন আজকের যে এইখানে যে প্রোগ্রামটি হচ্ছে এই সম্পর্কে। আসলে আপনাকে আমি যে বিষয়টি এখন বলতে চাচ্ছি যে এখানে যে সকল নারীরা এসেছেন তাদের কিন্তু কাছ থেকে আমরা জানতে চেয়েছি আসলে তাদের যে নারীদের যে অগ্রাধিকার রাজনীতির ক্ষেত্রে সেটি আসলে কতটুকু বা তারা কতটুকু পারবে, এমনটাই কিন্তু আমরা জানতে চেয়েছি। তারাও কিন্তু অনেকেই বলেছেন এবং আমাদের সাথে আলোচনা করেছেন। আর এর মধ্যে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি, আসলে বহুল আলোচিত যে আত্মপ্রকাশের কথা, নতুন রাজনৈতিক দল কবে আসবে এই নিয়ে মানুষের মধ্যে একটা আগ্রহ ছিল। আজকে কিন্তু এই কিছুক্ষণের মধ্যেই সে আগ্রহের অবসান ঘটতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে যে আত্মপ্রকাশের যে সময়টা চলে এসেছে, প্রায় কিছুক্ষণের মধ্যেই তারা কিন্তু আত্মপ্রকাশ করবে তাদের এই নতুন রাজনৈতিক দল সম্পর্কে। আর যে বিষয়টি আপনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে নারীদের বিষয়টি, নারীদের সাথে আমরা কথা বলেছি ইতিমধ্যে, তারা কিন্তু বারবারই বলছেন যে তাদের যে অধিকার সেই বিষয়টি, সমান ও সম অধিকারের বিষয়টি কিন্তু তারা জোর দাবি করছেন এবং তুলে ধরছেন যে এখন যদি কোনোভাবে তারা না থাকতে পারে এই কমিটির আয়োজনের মধ্যে, কিন্তু পরবর্তীতে তারা যেন আবারও নারীদের যে নেতৃত্বের জায়গাটা সেটি যেন তারা পায়। আবারও তারা কিন্তু বারবার বলছেন যে নারীদের নেতৃত্বের বিষয় নিয়ে মানুষ বলেই শুধু, তারা কিন্তু নারীদের নেতৃত্বের কথা বারবার বলছেন, কিন্তু আসলে নারীরা কতটুকু এগিয়ে আছেন এটি কিন্তু দেখার বিষয়। এমনকি কোনো নারী নেত্রীরা বলছেন, নারীদের সাথে আমি কথা বলেছি, তারা কিন্তু বলছে তারাও তাদের সবসময় এই যে এত বড় একটা আন্দোলন, সবসময় কিন্তু নারীরা আগে নেতৃত্ব দিয়েছেন, সামনে আগে গিয়েছেন, এই বিষয়টি আর এই নতুন রাজনৈতিক দলের কাছে তুলে ধরছেন এবং প্রত্যাশা কি তাদের রাজনৈতিক
দলের কাছে সেটি কিন্তু তারা তুলে ধরছে। আরেকটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, এখানে কিন্তু ইতিমধ্যেই যে সকল শহীদ পরিবার ছিলেন, শহীদরা শহীদ হয়েছেন, আহত নিহত উভয় পক্ষের কিন্তু পরিবারের স্বজনরা এসেছেন। ইতিমধ্যেই কিন্তু এই জায়গায় কান্নার রোল পড়ে গেছে, দেখতে পাচ্ছি। আমার আশেপাশে যারা আছেন তারা প্রায় সবাই শহীদ পরিবারের কেউ কারো মা কেউ বাবা এসেছেন। একদম পরিষ্কার। নূপুর, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আপনার কাছ থেকে আরো খবর জেনে নেব সেখানকার। রমজানের বাজারে তীব্র সংকট বোতলজাত সয়াবিন তেলের। কোম্পানি থেকে চাহিদা মতো তেল পাচ্ছেন না খুচরা বিক্রেতারা। যাওয়া মিলছে তা বিক্রেতাদেরই কিনতে হচ্ছে সর্বোচ্চ দামে। এতে শুধু তেল বিক্রি করে লোকসান হচ্ছে তাদের। এজন্য অন্য পণ্য যারা কিনছেন তারাই পাচ্ছেন সয়াবিন। তবে ক্রেতা বিক্রেতারা বলছেন এবার ডাল, চিনি, ছোলা সহ অন্য পণ্যের দর ও সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক। আমরা কোম্পানি না দিলাম নাকি বানানি দেম, এটা আমরা বানাইতে তেল। চাহিদার তুলনায় কোম্পানি থেকে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ মিলছে সামান্যই। যাও বা মিলছে তা পাচ্ছেন নিয়মিত ক্রেতা বা যারা বেশি করে পণ্য কিনছেন তারা। আমরা টাকা নিয়ে বসে আছি, তেল পাই না। আমরা এমন একটা রিপোর্ট করেন যে দোকানদারের ভিতরে তেল আছে, দিচ্ছে না। তেল আছে হাতে গোনা, মনে করেন যারা ডিলার তাদের কাছে, আর যারা বড় ব্যবসায়ী তাদের কাছে তেল আছে। পাম অয়েল কেজি বেচছে 165 টাকা কেজি। রাজধানী জুড়েই ভোজ্য তেলের চিত্র একই। ক্রেতা বিক্রেতাদের অভিযোগ, রমজানের আগেই পরিস্থিতি স্বাভাবিক হবে এমন আশ্বাস দেয়া হলেও বাস্তবে পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। একটা কাস্টমার অনেক টাকার মাল নাই, কিন্তু তেলটা না দিতে পারলে আমরা দিতে পড়তেছি। কিনি নাই, একটা দোকানে দেখছি, কিন্তু দাম বেশি। ভোজ্য তেলের সংকট সমাধানে আমদানিকারক, ডিলার বা সরবরাহকারীদের কঠোর নজরদারির আওতায় আনার তাগিদ খুচরা বিক্রেতাদের। ডিলারের থেকে তেল কিনছি হচ্ছে 848 টাকা দিয়ে, প্রতি পিস তেলের দাম 54-55 টাকা খরচ পড়ে যায়। এখন তেলের এমআরপি হচ্ছে 852 টাকা। এখন আমি যদি শুধু তেল একজনের কাছে বিক্রি করতে যাই, আমার 3 থেকে 5 টাকার মতো লস পড়ে প্রতি তেলে। বন্দর নগরীতেও দেখা গেছে সয়াবিন তেলের সংকট। আমদানির প্রায় পুরোটাই চট্টগ্রাম দিয়ে এলেও সেখানকার খুচরা বাজারে ভোজ্য তেলের হাহাকার। সিটি গ্রুপে গত 2 মাস ধরে আমাদেরকে কোনো প্রোডাক্টে দেয়নি, আর রূপসাদা কিছু মাল দিছে, এগুলো নিয়ে আমরা এখনো চলতেছি। বার যেমন তো দেখাশোনা করার দরকার। এরা যখন পাচ্ছেন উনি বসে খেতে জন্য আসে, আমি তো এটা বুঝতেছি না। ওনার জায়গায় তো আরেকটা রোগ বসুক, মানুষ কি বাংলাদেশে অভাব আছে নাকি? দেশ জুড়ে তেলের সংকট থাকলেও এবারের রমজানে ডাল, চিনি, ছোলা সহ অন্য পণ্যের দাম ও সরবরাহ নিয়ে তেমন কোনো অভিযোগ নেই ক্রেতা বিক্রেতার। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বাজারে তেলসহ রমজানের যেসব পণ্য নিয়ে সমস্যা আছে আগামী 7 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে সাভার চামড়া শিল্পনগরীতে অনুষ্ঠানে তিনি আরও বলেন, বাজারে পণ্যের যথেষ্ট সরবরাহ রয়েছে। বাজারে যে সমস্যাগুলো স্পেশালি তেল কেন্দ্রিক যেটা আছে হয়ে যাবে, এবং 7 দিনের ভিতরেই রমজানের যত ধরনের পণ্য আছে, খেজুর, ছোলা এবং বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে, ইনশাল্লাহ 7 দিনের মধ্যে সব জিনিসের দাম কমে যাবে। আওয়ামী লীগ সরকার 2013 সালের গুম খুনের ন্যারেটিভেরই পুনরাবৃত্তি ঘটাতে চেয়েছিল 2024-এর জুলাই আগস্টে। এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের শাপলা চত্বরে হত্যাকাণ্ড নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি আরও জানান, হত্যাকাণ্ডে জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনা হবে। 5 মে হেফাজতের কতজন মারা গেছেন সেই সংখ্যাটা সরকারের সঙ্গে হেফাজতে ইসলামকেও খুঁজে বের করতে হবে বলেও মনে করেন তিনি। ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে জঙ্গি তকমা লাগিয়ে। সে ওয়ার এন্ড টেররের সমস্ত বেনিফিটটা নিতে চেয়েছে, বাইরে দেখিয়েছে যে আমি আই এম ইওর গুড পার্টনার। এই পুরো ন্যারেটিভটাই এই, এবং এইটার ফলে আপনি দেখেন এই 2টা হত্যাকাণ্ডের ফলে যখন সে 2014 সালের 5 জানুয়ারি ইলেকশনে যখন সে রিগিং করলো, একটা ব্ল্যাটান্ট রিগিং, সে মানে 2014 সালের 5 জানুয়ারির ইলেকশন কিন্তু 1 মাস আগেই শেষ হয়ে গেছে। এটা একটা ব্ল্যাটান্ট, একটা ভয়ানক রকমের একটা রিগিং ছিল, এবং এই রিগিংটা সে দেখা যাচ্ছে যে ওয়েস তাকে এন্ডোর্স করছে। প্রাণের অমর একুশে বইমেলার আজ শেষ দিন। বিদায়ের সুরের মাঝেই রঙিন হয়ে ওঠে শিশু প্রহর। ছোটদের কলরব মিশেছিল বড়দের শেষ মুহূর্তের বই কেনাকাটায়। মাসব্যাপী বইমেলার শেষ সময় পছন্দের বই কিনতে ভিড় করছেন পাঠকরা। পারবো না।
উচ্ছ্বাসের শেষ নেই ছোট পাঠকদের। বইমেলা কেবল যে বই নয়, এক প্রাণের মেলা, তা তারা বুঝতে পারে ছুটির দিন সকাল এলেই। বইমেলার শেষ দিন শিশু প্রহর ছিল আরও রঙিন। বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজন করা হয় পাপেট শোর। এক নির্মল আনন্দে ঢুকে যায় সব অবুঝ কাঁচা প্রাণগুলো। কেউ কিনছে বই, কেউ বা গল্পের আসরে মেতেছে হাতে তালি দিয়ে। কি বই কিনেছো? প্রত্যেক বছরই আমরা বইমেলাতে আসি, পাপেট শো দেখে বা সবাইয়ের জন্যই একটু ভালো হয়, বিনোদন। কেবল অন্যদের বই পড়া নয়, শিশুরাও হয়ে উঠেছে লেখক। বড়দের পাশাপাশি খুদে লেখক আরাত্তিয়া লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছে এবারের বইমেলায়। লিখেছে গল্পের বই। আমার প্রিয় গল্প হচ্ছে আমার গল্প জিতুল ভূতের কথা। আমার এই বইটা অনেক পাঠক ক্রেতারা কিনেছে আর তারা বলেছে যে এই বইটা ভালো হয়েছে, তারা পড়েছে। মেলার শেষ দিনে বড়দের আনাগোনাও ছিল চোখে পড়ার মতো। বইমেলায় না আসলে আসলে সারা বছরটা কি যেন একটা অসম্পূর্ণ থেকে যায়। বাংলা বইটা অন্যরকম অনুভূতি, তো আমার শেষ দিনে এসে খুবই ভালো লাগছে। এবং আমি মেলা থেকে বই কেনার যে একটা আলাদা অনুভূতি, সেটা সব মানে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। প্রাণের এই মেলার রেশ রয়ে যাবে আসছে ফেব্রুয়ারি পর্যন্ত। এই অনুভূতি নিয়েই বিদায় ২১শে বইমেলা। বাঙালির প্রাণের মেলার আজ শেষ দিন। ছোটদের জন্য যেমন ছিল সকালটা রঙিন, বড়রাও এসেছেন শেষ দিনটা উদযাপন করতে। সকল বিতর্ক এড়িয়ে অমর ২১শে বইমেলা সবার মিলন মেলা হয়ে প্রতি বছর বারবার ফিরে আসুক, এমনটাই প্রত্যাশা সবার। মানজুমা নীলিমা, ডিবিসি নিউজ, অমর ২১শে বইমেলা, ঢাকা। মধ্যরাত থেকে শুরু হচ্ছে পদ্মা মেঘনা তেঁতুলিয়া নদীর অভয়াশ্রমে সকল প্রকার মাছ শিকারে ২ মাসের নিষেধাজ্ঞা। ইলিশের বিচরণ ও প্রজনন নিরাপদ করে উৎপাদন বাড়াতেই এই উদ্যোগ। মতবুত্তর থেকে হাইমচর পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকা এবং ভোলার ভেদুরিয়া থেকে চর রুস্তম ও ইলেশা থেকে চর পিয়াল পর্যন্ত ১৯০ কিলোমিটার নদীতে বন্ধ থাকছে মাছ ধরা। এরই মধ্যে জাল দড়ি গুটিয়ে তীরে ফিরেছেন ২ জেলার ২.৫ লাখেরও বেশি জেলে। তারা বলছেন বিকল্প কর্মসংস্থান না থাকায় নিষেধাজ্ঞার সময় বিপাকে পড়তে হয়, তাই সরকারি খাদ্য সহায়তা বৃদ্ধি ও স্বল্প সুদে ঋণ সহায়তার দাবি তাদের। রাশিয়ার বিরুদ্ধে লড়াই ইউক্রেনকে চাপে রেখে অবশেষে দেশটির দুষ্প্রাপ্য খনিজ ব্যবহারের অধিকার লুফে নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এই খনিজে আগে থেকেই চোখ ছিল ব্যবসায়ী থেকে প্রেসিডেন্ট বনে যাওয়া ট্রাম্পের। এর উপায় জেলেন্সকি আজ হোয়াইট হাউসে ট্রাম্পকে দেবেন ইউক্রেনের এই সম্পদের ভাগ। আগেরবার হোয়াইট হাউস সফরে উষ্ণ অভ্যর্থনা আর বিলিয়ন ডলারের সামরিক সহায়তায় যেন কাল হয়ে দাঁড়ালো জেলেন্সকির। এই সফরে তারিখ হেসারত দিতে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্টকে। ট্রাম্পের হাতে তুলে দিতে হচ্ছে ইউক্রেনের দুষ্প্রাপ্য খনিজ সম্পদের অধিকার। রুশ আগ্রাসনের বিরুদ্ধে নিরাপত্তা চেয়ে নিজ দেশের খনিজ সম্পদ নিয়ে ট্রাম্পের সাথে দর কষাকষি করতে ওয়াশিংটনে জেলেন্সকি। শুক্রবারই হোয়াইট হাউসে সই হতে যাচ্ছে চুক্তি। বাইডেনের আমলে ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ ও সামরিক সহায়তা ফেরত দিতে জেলেন্সকিকে চাপ দিতে থাকেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দিয়েছে ১২০ বিলিয়ন ডলারের সহায়তা, কিন্তু ইউক্রেনের কাছ থেকে তার ৪ গুণের বেশি অর্থ দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেন জেলেন্সকি, তবে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন। ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রকে অধিকার দিতে রাজি হন দেশটির প্রেসিডেন্ট। ট্রাম্প জেলেন্সকি চুক্তি সই হলে এই খনিজ উত্তোলন ও বিক্রিতে ওয়াশিংটন কিয়েভ যৌথভাবে কাজ করবে। প্রাপ্ত আয় থেকে গঠিত হবে একটি যৌথ বিনিয়োগ তহবিল, যার ব্যবস্থাপনায় থাকবে ২ দেশ। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। পাহাড় সমুদ্রের বুক চিরে বয়ে চলা কক্সবাজারের মেরিন ড্রাইভে প্রথমবারের মতো হলো মেরিন ড্রাইভ সাইক্লিং রেস। এতে দেশি বিদেশি ৪০০ প্রতিযোগিতা অংশ নেন। এমন আয়োজন প্রতি বছর অব্যাহত রাখার আশাবাদ জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কক্সবাজারের মেরিন ড্রাইভের দরিয়ানগর পয়েন্টে ভোর থেকে জড়ো হতে থাকেন সাইক্লিস্টরা। কিছুক্ষণ পরেই বেলুন উড়িয়ে রেসের উদ্বোধন করা হয়। সেনা সদস্যের ফায়ারিংয়ের মধ্য দিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ছুটতে থাকেন অংশগ্রহণকারীরা। এতে বাংলাদেশ ছাড়াও ব্রাজিল, কম্বোডিয়া, ফিলিপাইনের প্রতিযোগীরাও অংশ নেন। I'm very happy to see many female cyclists from Bangladesh doing physical activities but also competing, and I'm very happy to be here. Cox's Bazar is beautiful.
সাইক্লিংয়ে মেরিন ড্রাইভের ঝুঁকিগুলো উপযোগী করে প্রস্তুতের আহ্বান জানান প্রতিযোগীরা। অনুভূতি অনেক এক্সপিরিয়েন্স অনেক ভালো লাগতেছে। এটা জীবনে ফার্স্ট আমার সাইকেলিং, এর আগে আমি কোনো অনুসরণ করিনি। আমার মানে এটা এত ভালো লেগেছে যা বলার মতো না। যদি এরকম প্রতিযোগিতা বা অনুষ্ঠান ক্রমে নেওয়া হয় এবং কয়েক পরপর না হয় তাদের সবার জন্য সুবিধা হবে। অন্য অন্য জায়গার চেয়ে মেরিন ড্রাইভের সাইকেলিংটা অনেক স্মুথলি করা যায়। এখানকার রাস্তাটা খুবই সুন্দর। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসন প্রতিযোগিতার আয়োজন করে। বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এটা একটা চমৎকার একটা ইভেন্ট ছিল। 300-র উপরে পার্টিসিপেন্ট, মহিলা পার্টিসিপেন্টরাও ছিল। আমরা এ ধরনের প্রতিযোগিতা আরও আমরা আয়োজন করব ইনশাআল্লাহ। ফরেন সাইক্লিস্ট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর টেকিং পার্ট। ইটস রিয়েলি ওয়ান্ডারফুল টু হ্যাভ ইউ হিয়ার। 6 ক্যাটাগরিতে এই আয়োজনে অংশ নেন 26 নারী ও 374 জন পুরুষ প্রতিযোগী। ডিবিসি নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।